একটি দেশ আছে পৃথিবীতে যেখানে পুরো একটা শহর মাটির নিচে, যেখানে যুদ্ধ বিমান ওড়ে পাহাড়ের ভেতর থেকে, যেখানে হাজার হাজার সুড়ঙ্গ আছে, অনেকগুলোর খোঁজ আমেরিকাও জানে না। সেই দেশের নেতা 2025 সালে ঘোষণা করলেন নতুন আইসিবিএম তৈরি হয়েছে, যার পরিসর 15,000 কিলোমিটার, আমেরিকার যে কোনো শহরে আঘাত করতে পারবে। 2025 সালের ডিসেম্বরে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া প্রকাশ করলো দেশটির প্রথম পারমাণবিক সাবমেরিনের ছবি। এটি তখনও নির্মাণাধীন। এরপর ফেব্রুয়ারি 2026-এ বসলো ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেস। কিম জং উন বললেন, আমরা এগিয়ে যাচ্ছি অপরিবর্তনীয়ভাবে। পৃথিবীর সবচেয়ে গোপন দেশটা আসলে কতটা প্রস্তুত? আজকে সেই প্রশ্নের উত্তর খুঁজব। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা জানবো কিম জং উনের মাটির নিচের গোপন জগৎ কেমন, নতুন আইসিবিএম হ্যাংসং 20 কতটা ভয়ঙ্কর, পারমাণবিক সাবমেরিনের স্বপ্ন কত দূরে গিয়েছে, উত্তর কোরিয়ার সৈন্যরা ইউক্রেনে যুদ্ধ করে কি পেল, রাশিয়া চীনের সাথে এই অদ্ভুত জোট কোথায় যাচ্ছে, আর সবশেষে কিম জং উন কি সত্যি যুদ্ধ চান নাকি এটা শুধু দর কষাকষির অস্ত্র। কিন্তু আগে একটু ইতিহাসে যাই। উত্তর কোরিয়া একটা দেশ যার জন্ম হয়েছিল যুদ্ধ থেকে। 1950 থেকে 53 সালে কোরিয়ান যুদ্ধে আমেরিকার বিমান হামলায় উত্তর কোরিয়ার প্রায় প্রতিটি বড় শহর ধ্বংস হয়ে গেছিল। সেই অভিজ্ঞতা থেকেই জন্ম হয়েছে কিম পরিবারের একটাই দর্শন, মাটির নিচে যাও, লুকাও, টিকে থাকো। কিম জং উন এর একটি বিশেষ সামরিক ইঞ্জিনিয়ারিং ইউনিট তৈরি করে দশকের পর দশক ধরে ভূগর্ভস্থ নির্মাণ প্রকল্প চালিয়ে গেছেন। ফলে উত্তর কোরিয়া সম্ভবত বিশ্বের সবচেয়ে উন্নত সুড়ঙ্গ খননের সক্ষমতা অর্জন করেছে। পৃথিবীর মানচিত্রে উত্তর কোরিয়াকে দেখলে মনে হবে ছোট্ট একটা দেশ, কিন্তু মাটির নিচে তাকালে চিত্র সম্পূর্ণ আলাদা। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর গ্রাউন্ড অপারেশনস কমান্ডের গোয়েন্দা তথ্য অনুযায়ী পিয়ংইয়ং এবং অন্যান্য কৌশলগত স্থানে হাজার হাজার সুড়ঙ্গ খোদাই করা হয়েছে। এগুলো যুদ্ধকালীন পরিস্থিতিতে কিম জং উন ও শীর্ষ কর্মকর্তাদের গোপন আশ্রয়স্থল হিসেবে কাজ করবে। পিয়ংইয়ং এর সাবওয়ে সিস্টেম দেখতে সাধারণ গণপরিবহন, কিন্তু এটা তৈরি হয়েছে শক্ত পাথরের মধ্য দিয়ে, 80 থেকে 100 মিটার গভীরে, পারমাণবিক হামলাতেও বেঁচে থাকার মতো। সামরিক স্থাপনার কথায় আসা যাক। উত্তর কোরিয়ার 3টি ভূগর্ভস্থ বায়ুসেনা ঘাঁটি আছে, ওনসান, জাংজিন ও অনচুনে। ওনসানের ঘাঁটিতে একটি রানওয়ে আছে পাহাড়ের ভেতর দিয়ে, দৈর্ঘ্য প্রায় 1800 মিটার। যুদ্ধ শুরু হলে বিমানগুলো সাধারণ ঘাঁটি থেকে উড়বে, কিন্তু ফিরবে এই গোপন পাহাড়ি ঘাঁটিতে। শত্রুর মিসাইল সাধারণ ঘাঁটি ধ্বংস করবে, কিন্তু বিমান থাকবে অক্ষত। ক্ষেপণাস্ত্র সংরক্ষণের ক্ষেত্রে সিনপুং ডং ঘাঁটি চীনা সীমান্ত থেকে মাত্র 27 কিলোমিটার দূরে। হোয়াংজু নি ঘাঁটিতে 2টি ভূগর্ভস্থ সঞ্চয় স্থান এবং 2টি সুরক্ষিত চেকপয়েন্ট বাংকার আছে। ইয়ংজো রি ঘাঁটিতে 12টি ভূগর্ভস্থ সুড়ঙ্গ, 6টি ক্ষেপণাস্ত্র সংরক্ষণে, বাকি 6টি কর্মী ও নেতৃত্বের জন্য। ডিমিলিটারাইজড জোনের উত্তরে শত শত আর্টিলারি গুহা আছে পাহাড়ের পাশে সুড়ঙ্গ করে। এগুলোকে বলা হয় হার্ডনেট আর্টিলারি সাইটস বা HARTS। দক্ষিণ কোরিয়া ও আমেরিকার মার্চ 2025-এর যৌথ মহড়া করেছে এই ভূগর্ভস্থ নেটওয়ার্ক ভেদ করার জন্য, ড্রোন, রোবট এবং বিশেষ বাহিনী ব্যবহার করে। এই মহড়ার প্রয়োজনীয়তাও প্রমাণ করে সমস্যাটা কতটা গুরুতর। এবার আসি অস্ত্রের কথায়। কিম জং উন 2021 সালে 5 বছরের পরিকল্পনা ঘোষণা করেছিলেন। 13টি নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র সিস্টেম তৈরি করবেন। 2026 সালে এসে হিসাব করলে প্রায় সব প্রতিশ্রুতি রেখেছেন। অক্টোবর 2025-এ প্রকাশিত হ্যাংসং 20 হলো উত্তর কোরিয়ার সর্বশেষ শক্তিশালী আইসিবিএম। 3 স্তরের সলিড ফুয়েল এই ক্ষেপণাস্ত্রের পরিসর 15,000 কিলোমিটার। MIRV অর্থাৎ একই সাথে একাধিক ওয়ারহেড বহনের সক্ষমতা সম্পন্ন। সলিড ফুয়েল কেন গুরুত্বপূর্ণ? তরল জ্বালানির মিসাইল লঞ্চ করতে ঘন্টার পর ঘন্টা প্রস্তুতি লাগে। এই সময়ের স্যাটেলাইটে ধরা পড়ে যায়। সলিড ফুয়েল মিসাইল মিনিটের মধ্যে লঞ্চ করা যায়, আগে থেকে সতর্ক হওয়ার সুযোগ থাকে না। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের রিপোর্ট বলছে উত্তর কোরিয়ায় 50টির বেশি আইসিবিএম 2035 সালের মধ্যে মোতায়েন করতে পারে। 2025 সালে হ্যাংসং 168B
IRBM ও হাইপারসনিক গ্লাইড ভেহিকেল পরীক্ষা করা হয়েছে। পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা অসরকারি বিশেষজ্ঞরা অনুমান করেছেন উত্তর কোরিয়ায় 90টি পর্যন্ত ওয়ারহেড তৈরির মতো বিভাজ্য উপাদান মজুদ রয়েছে। ব্লুমবার্গের বিশ্লেষণ বলছে হংসাং 15, 17, 18 ও 19 একসাথে মোতায়েন করলে তা আমেরিকার ভূমিভিত্তিক মিড কোর্স মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে অভিভূত করে দেওয়ার মতো পরিমাণে পৌঁছেছে। যে ব্যবস্থা তৈরিতে আমেরিকার খরচ হয়েছে $65 বিলিয়ন। আর পারমাণবিক সাবমেরিন, ডিসেম্বর 2025-এ রাষ্ট্রীয় মিডিয়া নির্মাণাধীন পারমাণবিক সাবমেরিনের প্রথম ছবি প্রকাশ করেছে। এটি সম্পূর্ণ হলে উত্তর কোরিয়ায় দ্বিতীয় স্তরের পারমাণবিক প্রতিরোধ সম্পূর্ণ হবে। স্থল, আকাশ, সমুদ্র 3 দিক থেকে পারমাণবিক হামলার সক্ষমতা অর্জন করেছে। ইউক্রেন যুদ্ধ থেকে কী পেল কিম? এখানেই আসে সবচেয়ে অপ্রত্যাশিত অধ্যায়। উত্তর কোরিয়ার সৈন্যরা ইউরোপের মাটিতে যুদ্ধ করছে। ফেব্রুয়ারি 2026 পর্যন্ত প্রায় 15,000 উত্তর কোরিয়ান সৈন্য ইউক্রেনে যুদ্ধের রাশিয়ার পক্ষে লড়ছেন। কয়েকশো নিহত হয়েছে, হাজার হাজার আহত। কিম নতুন বছরের বার্তায় এই সৈন্যদের বিদেশের মাটিতে অপরিচিত জায়গায় লড়াই করার প্রশংসা করছেন। তার ভাষায় এটি রাশিয়ার জন্য ভ্রাতৃত্বের নিদর্শন। কিন্তু বাস্তবতা হলো এই যুদ্ধ কিমের জন্য একটি অমূল্য পরীক্ষাগার। প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সৈন্যরা আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা নিচ্ছে। ড্রোন যুদ্ধ, ইলেকট্রনিক যুদ্ধ, আধুনিক আর্টিলারি। কোরিয়ান পেনিনসুলায় কখনো যুদ্ধ হলে এই অভিজ্ঞতা কাজে আসবে। বিনিময়ে রাশিয়া কি দিচ্ছে? রাশিয়া উত্তর কোরিয়াকে উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তর করছে, যা বিশ্লেষকরা মনে করছেন। এর সাথে আছে অর্থনৈতিক সাহায্য, জ্বালানি ও খাদ্য। দক্ষিণ কোরিয়ার কোরিয়া ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের বিশ্লেষক লি জং কিউ অনুমান করছেন উত্তর কোরিয়ার অর্থনীতি গত 5 বছরে প্রায় 10% বেড়েছে, চীনের সাথে বাণিজ্য পুনরুদ্ধার এবং রাশিয়ায় অস্ত্র রপ্তানির সুবাদে। অর্থাৎ কিম একই সাথে অস্ত্র পরীক্ষা করছেন, যুদ্ধের অভিজ্ঞতা নিচ্ছেন এবং অর্থনীতি সারাচ্ছেন। কিন্তু এই শক্তির পাশে দুর্বলতাগুলো কি? সবচেয়ে বড় দুর্বলতা অর্থনীতি। এখনও উত্তর কোরিয়ার মানুষ ক্ষুধায় ভোগে। খাদ্য নিরাপত্তা নেই, বিদেশি মুদ্রা নেই, প্রযুক্তি আমদানিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। দ্বিতীয়ত দুর্বলতা, প্রচলিত সামরিক সরঞ্জামের মান। উত্তর কোরিয়ার বেশিরভাগ ট্যাঙ্ক ও যুদ্ধবিমান 1960 থেকে 70-এর দশকের সোভিয়েত ডিজাইন, প্রযুক্তিগতভাবে অনেক পেছনে। তৃতীয় দুর্বলতা, ফেব্রুয়ারি 2026-এ নবম পার্টি কংগ্রেসে উত্তর কোরিয়া অ্যান্টি স্যাটেলাইট অস্ত্র SLBM ও অ্যাটাক ড্রোন উন্নয়নের কথা বললেও এগুলো এখনও প্রাথমিক পর্যায়ে। চতুর্থত, দক্ষিণ কোরিয়া পাল্টা প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ কোরিয়ার হাইউনমো 5 মনস্টার মিসাইল তৈরি করেছে, যা উত্তর কোরিয়ার ভূগর্ভস্থ কমান্ড বাংকার ধ্বংস করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। উত্তর কোরিয়ার বিষয়টা বাংলাদেশের জন্য কেন প্রাসঙ্গিক? কারণ এই উত্তেজনার ঢেউ পুরো ইন্দো প্যাসিফিকে ছড়িয়ে পড়েছে। উত্তর কোরিয়া যদি যুদ্ধ শুরু করে, জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা সরাসরি জড়িয়ে পড়বে। চীন পড়বে কঠিন পরিস্থিতিতে। পুরো বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়বে। বাংলাদেশের রপ্তানি বাজার, জ্বালানি আমদানি, জাহাজ চলাচল সব কিছুতে প্রভাব পড়বে। আর উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক প্রযুক্তির বিস্তারের ঝুঁকিও আছে। উত্তর কোরিয়া রাশিয়াকে অস্ত্র রপ্তানি করছে। এই নজির তৈরি হলে অন্য দেশেও রপ্তানির পথ খুলে যেতে পারে। এখন সবচেয়ে কঠিন প্রশ্নে আসি, কিম জং উন কি সত্যি যুদ্ধ চান? বিশেষজ্ঞরা প্রায় একমত না। দ্য ডিপ্লোম্যাটের বিশ্লেষণ বলছে কিম রেকলেস প্রচলিত সামরিক উস্কানিতে যাওয়ার সম্ভাবনা কম। তার কৌশল হলো পারমাণবিক শক্তিকে অপরিবর্তনীয় করে তোলা, তারপর সেই শক্তির ভিত্তিতে কূটনৈতিক দর কষাকষি করা। কিম চান নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, অর্থনৈতিক স্বীকৃতি মিলুক, শাসন ব্যবস্থা টিকে থাকুক। নবম পার্টি কংগ্রেসে কিম মূলত অর্থনীতির কথা বলেছেন, আমেরিকা বা দক্ষিণ কোরিয়াকে সরাসরি উস্কানি দেননি। এটি তার আসল সংকেত। কিন্তু সমস্যা হলো এই খেলায় ভুল হওয়ার ঝুঁকি বিশাল। কোনো একটা উস্কানি যদি ভুল বার্তা পাঠায়, কোনো একটা মিসাইল পরীক্ষা যদি ভুল সময় হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কিম তার সৈন্যদের বলেছেন, যে সৈনিক অস্ত্র ধরে তার দেশপ্রেম মানে সর্বদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকা। কোরিয়ার ভাষায় একটি কথা আছে, আগে থেকে প্রস্তুত থাকলে দুশ্চিন্তা নেই। কিম সেই প্রস্তুতিটাই দেখাচ্ছেন। প্রশ্ন হলো, এই প্রস্তুতি কি শুধু দেখানোর জন্য নাকি সত্যিকারের? পৃথিবী সেই উত্তর জানে না। আর এইটাই কিম জং উনের সবচেয়ে বড় অস্ত্র, অনিশ্চয়তা।